আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শহীদ স্মৃতি কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা যে যেখানে বসে আমার সাথে এই ক্লাসে যুক্ত হয়েছে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। নিশ্চয়ই আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে ভালো আছো প্রত্যেকে। শিক্ষার্থীরা আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালো আছি। শিক্ষার্থীরা আজকে তোমাদেরকে নিয়ে আমি একটা নতুন বিষয়ে পদার্পণ করব, সেটি হচ্ছে আয়নাইজেশন শক্তি, আয়নাইজেশন এনার্জি। আয়নাইজেশন এনার্জিটা তোমরা এটা এসএসসিতে যেরকম পাও ঠিক একই রকমভাবে তোমরা ইন্টারমিডিয়েটেও এটার বেশ ব্যাপকতা রয়েছে ইন্টারমিডিয়েটে। তো একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো, শিক্ষার্থীরা অবশ্যই যুক্ত থাকো। আয়নাইজেশন এনার্জি এটা আসলে কি, খুব সহজে যদি বলা যায়, এক কথায় যদি বলতে চায় শিক্ষার্থীরা, তাহলে হচ্ছে আমরা জানি যে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে এবং কক্ষপথে থাকে ইলেকট্রন। তো শেষ কক্ষপথের যে ইলেকট্রনটা থাকবে, শেষ কক্ষপথের ইলেকট্রন, ভেতরে ধরো অনেকগুলো কক্ষপথ আছে, অনেকগুলো ইলেকট্রন আছে, কিন্তু শেষ কক্ষপথের যে ইলেকট্রন থাকবে, যদি আমরা একটা সোডিয়ামের কথা চিন্তা করি শিক্ষার্থীরা, তাহলে আমরা জানি সোডিয়ামের ভেতরের কক্ষপথে এরকম ইলেকট্রন থাকে 10টা, এবং শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? একটা ইলেকট্রন থাকে। শেষ কক্ষপথে যে ইলেকট্রনটা রয়েছে, সেই ইলেকট্রনটাকে সরাতে যে শক্তির প্রয়োজন হবে, এই শক্তিটাকে মূলত আসলে আয়নীকরণ শক্তি বলা হয়। তো এই ইলেকট্রনটার সাথে এই নিউক্লিয়াসের কি আছে? একটা অ্যাট্রাকশন আছে, একটা আকর্ষণ আছে। আকর্ষণের কারণে কিন্তু ওই ইলেকট্রনটা ওই পরমাণুর কক্ষপথে অবস্থান করছে। এখন ওই যে ইলেকট্রনটা তুমি সরাইবা, আমরা বলি যে ইলেকট্রন ত্যাগ করে, তা আসলে ইলেকট্রন তো ত্যাগ করে না, কারণ তার তো ইলেকট্রন বেশি হয়ে যায় না যে ইলেকট্রনটা সে ত্যাগ করে দিবে। শেষ কক্ষপথের ইলেকট্রনটাকে দেখা গেছে যে সরাইতে শক্তিটা তুলনামূলকভাবে কম লাগে, এই জন্য আমরা বলি যে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে। এই ইলেকট্রনটাকে সরাইতে মূলত আসলে যে শক্তি লাগবে, সেই শক্তিটাকে বলা হচ্ছে আয়নীকরণ শক্তি। এখন সোডিয়াম, সেটা তো দেখা গেছে যে একখণ্ড ধাতুর মধ্যে অনেকগুলো সোডিয়াম পরমাণু আকারে আছে, এখানে অনেকগুলো সোডিয়াম পরমাণু আছে, লক্ষ লক্ষ পরমাণু আছে একখণ্ড সোডিয়াম ধাতুর মধ্যে। এখন এমতো অবস্থায় কি ইলেকট্রন সরানো সম্ভব সোডিয়াম থেকে? না। এই একখণ্ড ধাতু থেকে আমাকে একটা সোডিয়াম পরমাণুতে নিয়ে আসতে হবে, একটা সোডিয়াম পরমাণু। একটা সোডিয়াম পরমাণুতে নিয়ে আসতে হলে কি করতে হবে? এটাকে উত্তপ্ত করতে হবে, তাপ দিতে হবে। তাপ দিলে যখন সে গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হবে, গ্যাসীয় অবস্থা হবে, গ্যাস হবে, গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হলে পরমাণুগুলো আলাদা হয়ে যাবে। ঠিক তখনই ওই পরমাণু শেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকবে এবং ওই ইলেকট্রনটাকে আমরা সরাইতে পারবো, এবং ইলেকট্রনটাকে সরাইতে যে শক্তিটা লাগবে তাকে বলা হচ্ছে আয়নীকরণ শক্তি। তো শিক্ষার্থীরা সংজ্ঞাটা তোমাদের অবশ্যই এভাবে দিতে হবে, গ্যাসীয় অবস্থায়। এটা সংজ্ঞাটা লিখে নাও শিক্ষার্থীরা। গ্যাসীয় অবস্থায় এক মোল বিচ্ছিন্ন, এক মোল বিচ্ছিন্ন কোন পরমাণুর শেষ কক্ষপথ হতে একটি একটি করে এক মোল ইলেকট্রন অপসারণ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, তাকে আয়নীকরণ শক্তি বলে। আয়নীকরণ শক্তি
বলে। শিক্ষার্থীরা, সংজ্ঞাটা একটু বড় মনে হচ্ছে তোমাদের কাছে, হয়তো বা একটু কঠিন মনে হতে পারে, কিন্তু শিক্ষার্থীরা সংজ্ঞাটা কিন্তু সহজ। সেটা হচ্ছে কি, গ্যাসীয় অবস্থায় এক মোল বিচ্ছিন্ন কোনো পরমাণু শেষ কক্ষপথ হতে, একটু আগে বললাম পরমাণুটাকে গ্যাসীয় অবস্থায় আমরা নেব। তো পরমাণুটাকে যখন আমরা গ্যাসীয় অবস্থায় নেব তখন এরা কি হবে, বিচ্ছিন্ন হবে। তো বিচ্ছিন্ন হলে তখন ওই পরমাণু শেষ কক্ষপথ থেকে আমরা দেখা যাচ্ছে একটি একটি করে এক মোল ইলেকট্রন সরাবো। এখন আয়নীকরণ শক্তিটা হিসাবটা করা হয় পাইকারি হিসাবে। পাইকারি মানে এক মোলের ক্ষেত্রে। তো এক মোল মানে আমরা জানি যে এক মোল মানে কতটি, এক মোল মানে হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 এতটি, যেটা আমরা জানি অ্যাভোগাড্রোর নাম্বার বা অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে এক মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে, অর্থাৎ এক মোল ইলেকট্রন মানে এতটি দেখা যাচ্ছে পরমাণু থেকে, প্রত্যেকটা পরমাণুরই দেখা যাচ্ছে শেষ কক্ষপথ থেকে আমরা একটা করে ইলেকট্রন সরাবো। তো যদি একটা করে ইলেকট্রন সরাই এতটি পরমাণু থেকে, তাহলে এতটি ইলেকট্রন যাবে, এবং এতটি ইলেকট্রনকে তাহলে আমরা এক মোল ইলেকট্রন বলতে পারবো। তাহলে এইভাবে বলা হচ্ছে যে এক মোল ইলেকট্রন অপসারণ করে তাহলে এক মোল ধনাত্মক আয়নে রূপান্তরিত হবে, কারণ প্রত্যেকটা পরমাণুকে আমরা কি করতেছি, ধনাত্মক আয়নে রূপান্তর করছি, সেজন্য আমাদের এতটি ধনাত্মক আয়ন পেয়ে যাব। এবং এই যে এক মোল ইলেকট্রন সরাচ্ছি তাতে করে যে শক্তিটা আমাদের প্রয়োজন হবে, টোটাল যে শক্তিটা, এটাই মূলত হচ্ছে আয়নীকরণ শক্তি। তাহলে এটা কিন্তু মানে পাইকারি হিসাব, এটা কিন্তু খুচরা হিসাব না যে একটা পরমাণু থেকে একটা ইলেকট্রন সরাইতে কি পরিমাণ শক্তি লাগে। এখন তাহলে এটা তুমি ক্যালকুলেশন করতে হবে তোমাকে, এক মোলের যে হিসাবটা সেখানে তাহলে তোমাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ দিয়ে একটা পরমাণুর ক্ষেত্রে কি পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটা তোমাকে হিসাব করতে হবে, ওটা খুচরা হিসাব হবে। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে সংজ্ঞা। এই সংজ্ঞাটা খুব সুন্দরভাবে তোমরা লিখে নেবে। এখন আমরা যদি উদাহরণে চলে যাই, শিক্ষার্থী দেখো, উদাহরণ হিসেবে দেখো সোডিয়াম। তো সোডিয়াম যখন গ্যাসীয় অবস্থায় আছে, এখন এখানে আমরা কি করছি যে এটাকে এখানে একটা এনার্জি অ্যাপ্লাই করছে, এই এনার্জিটা হচ্ছে আয়নীকরণ শক্তি। তাতে করে কি হচ্ছে যে সোডিয়াম ধনাত্মক আয়নে রূপান্তরিত হচ্ছে, গ্যাসীয় অবস্থায় থাকছে, প্লাস হচ্ছে ইলেকট্রন। তা আমাদের হিসাবটা কিন্তু এক মোলের ক্ষেত্রে হচ্ছে, এটা হচ্ছে এক মোল। তাহলে এক মোল সোডিয়ামকে ভেঙে আমরা কি তৈরি করলাম, এক মোল ধনাত্মক আয়ন পেলাম এবং এক মোল আমরা ইলেকট্রন পেলাম। ঠিক আছে, এর ফলে যে শক্তিটার প্রয়োজন হলো, এই শক্তিটাকে আমরা বলছি আয়নীকরণ শক্তি। তো আয়নীকরণ শক্তিকে সাধারণত প্রকাশ করা হয় ই আই দ্বারা, মনে রাখবা আয়নীকরণ শক্তিকে প্রকাশ করা হয় ই আই দ্বারা। তাহলে এক্ষেত্রে আয়নীকরণ শক্তির মানটা কতটুকু হবে, এক্ষেত্রে আয়নীকরণ শক্তির মানটা তোমরা এভাবে কলম চিহ্ন দিয়ে ডান দিকে দেখাই দিবা। তাহলে ই আই এর মানটা পাওয়া যায় সোডিয়ামের ক্ষেত্রে 496 কিলোজুল পার মোল। তার মানে হচ্ছে প্রতি মোল সোডিয়াম থেকে একটা করে যদি ইলেকট্রন সরায় তাহলে আমাদের 496 কিলোজুল শক্তির প্রয়োজন হচ্ছে। এখন যদি ওই যে বললাম যে তুমি একটা পরমাণুর ক্ষেত্রে হিসাব করতে চাও, তাহলে এটাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ দিলে তুমি একটা পরমাণুতে কি পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটা সহজে বের করা যায়। তাহলে এখানে সোডিয়ামের ক্ষেত্রে আমরা এরকম ভাবে পেলাম। শিক্ষার্থীরা, একই রকম ভাবে যদি আমরা ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে বলি, যে ম্যাগনেসিয়াম সে যখন গ্যাসীয় অবস্থা থাকে তখন এই ম্যাগনেসিয়ামকে যখন আমরা দেখা যাচ্ছে ম্যাগনেসিয়াম প্লাসে প্রথমে রূপান্তর করব, তখন কি অবস্থা দাঁড়ায় দেখো, তখন ই আই এটার মান দেখা যাচ্ছে যে এর মানের পূর্বে পজিটিভ তুমি চিহ্নটা ব্যবহার করতে পারো। পজিটিভ চিহ্ন দ্বারা বোঝানো হয় এটা আসলে এটা তাপ, পজিটিভ চিহ্ন দ্বারা তাপহারী বিক্রিয়া, অর্থাৎ তোমাকে তাপ দিতে হচ্ছে শিক্ষার্থীরা, এরকম একটা বোঝানো হয়। শিক্ষার্থীরা, যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, এই যে ম্যাগনেসিয়াম গ্যাসীয় অবস্থা যখন থাকে তখন এই ম্যাগনেসিয়াম থেকে যখন আমরা একটা ইলেকট্রনকে অপসারণ করাই, এর ফলে ম্যাগনেসিয়ামের যে প্রথম আয়নীকরণ শক্তি পাওয়া যায়, এই প্রথম আয়নীকরণ শক্তির মানটা পাওয়া যায় প্লাস শিক্ষার্থীরা, যেটা বলছিলাম যে এই যে ম্যাগনেসিয়াম, তো এই ম্যাগনেসিয়ামের থেকে যখন আমরা একটা ইলেকট্রন অপসারণ করাবো, তো এই একটা ইলেকট্রন যদি সরাই নেই তাহলে দেখা যাচ্ছে যে ম্যাগনেসিয়ামের যে প্রথম আয়নীকরণ শক্তি, এখন বলতে পারো প্রথম আয়নীকরণ শক্তি আবার কোথা থেকে আসলো। ম্যাগনেসিয়ামের দেখা গেছে শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, 2টা ইলেকট্রন আছে। এখন এই যে প্রথম ইলেকট্রনটা সরাইতে যে শক্তি লাগে তাকে বলে প্রথম আয়নীকরণ শক্তি।
এরপরে প্রথম ইলেকট্রনটা সরানোর পরে দ্বিতীয় ইলেকট্রন সরাতে যে শক্তি লাগে তাকে বলা হয় দ্বিতীয় আয়নীকরণ শক্তি। তো শিক্ষার্থীরা, এই ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে প্রথম আয়নীকরণ শক্তির মানটা পাওয়া যায় 738 কিলোজুল পার মোল। কিন্তু দ্বিতীয় আয়নীকরণ শক্তির মানটা, অর্থাৎ দ্বিতীয় আয়নীকরণ শক্তির মানটা কি হয় দেখো, যে ম্যাগনেসিয়াম প্লাস এই অবস্থা থেকে এখন আমরা ইলেকট্রন সরাবো, তাতে করে ম্যাগনেসিয়াম 2+ রূপান্তরিত হবে, এবং এই 2+ যখন রূপান্তরিত হয় তখন এটাকে আমরা EI2 দ্বারা প্রকাশ করতে পারি, EI2, অর্থাৎ দ্বিতীয় আয়নীকরণ শক্তি। তাহলে এই EI2 এর মানটা কিন্তু দেখা যায় অনেক বেশি হয়, সেটা হচ্ছে 1450 কিলোজুল পার মোল, 1450 কিলোজুল পার মোল। তাহলে প্রথম আয়নীকরণ শক্তির মান হচ্ছে 738 কিলোজুল পার মোল। প্রথম ইলেকট্রনটা সরাইতে 738 কিলোজুল পার মোল আমাদের শক্তিটা লাগলো, কিন্তু দ্বিতীয় ইলেকট্রন যখন সরাচ্ছি তখন দেখা যাচ্ছে যে শক্তির মানটা অনেক বেশি লাগছে। দ্বিতীয় ইলেকট্রন কিন্তু একটা ইলেকট্রনই সরাচ্ছি, কিন্তু তাতেও দেখা যাচ্ছে যে প্রায় শক্তির মান দ্বিগুণ হয়ে যাচ্ছে। এর কারণটা কি শিক্ষার্থীরা? এই কারণটা তোমাকে জানতে হবে। প্রথম আয়নীকরণ শক্তি অপেক্ষা দ্বিতীয় আয়নীকরণ শক্তির মানটা অনেক বেশি থাকে। কারণ হচ্ছে যখন প্রথম ইলেকট্রনটা সরাই তখন কিন্তু একটা চার্জ নিরপেক্ষ পরমাণু থেকে ইলেকট্রনটাকে আমরা সরাচ্ছি, আর যখন দ্বিতীয় ইলেকট্রনটা সরাচ্ছি তখন কিন্তু একটা চার্জযুক্ত পরমাণু থেকে ইলেকট্রনটাকে সরাচ্ছি। চার্জ নিরপেক্ষ পরমাণু অপেক্ষা যখন চার্জযুক্ত কোনো পরমাণু থেকে ইলেকট্রনটাকে সরানো হয় তখন শক্তির মানটা অনেক বেশি লাগে শিক্ষার্থীরা। কারণ হচ্ছে যখন চার্জযুক্ত পরমাণুতে রূপান্তরিত হয় তখন কি হয় দেখো, যে ইলেকট্রন এখান থেকে চলে গেল, তো ইলেকট্রন তো এখান থেকে হয়তো চলে গেল, কিন্তু ভেতরে যে 12টা প্রোটন ছিল সে 12টা প্রোটন কিন্তু ঠিকই আছে। তাহলে ওই 12টা প্রোটনের সাথে 11টা ইলেকট্রনের আকর্ষণ কিন্তু আরো বেড়ে যায়। তাহলে একটা ইলেকট্রন চলে যাওয়ার পরে বাকি যে 11টা ইলেকট্রন থাকে ওই 11টা ইলেকট্রনের প্রতি ওই 12টা প্রোটনের আকর্ষণ কিন্তু আরো বেড়ে যাচ্ছে। এই কারণে কিন্তু পরবর্তী ইলেকট্রনটা সরাইতে শক্তির পরিমাণটা আরো বেশি লাগছে। এরপরে দেখা যাবে কি, যে আর একটা ইলেকট্রন যদি সরাইতে চায় তাহলে সেক্ষেত্রে শক্তির মানটা আরো বেশি লাগবে, অর্থাৎ তৃতীয় আয়নীকরণ শক্তির মানটা আবার দ্বিতীয় আয়নীকরণ শক্তি অপেক্ষা অনেক বেশি হয়। এভাবে দেখা যাচ্ছে যে ক্রমান্বয়ে যদি ইলেকট্রন সরাতে থাকে তখন এইভাবে বিভিন্নতম আয়নীকরণ শক্তি চলে আসবে, যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এভাবে যতগুলো ইলেকট্রন সরাবো এভাবে আমাদের ক্রমান্বয়ে আমরা আয়নীকরণ শক্তিকে বিভিন্ন নামে অভিহিত করতে পারি। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে ম্যাগনেসিয়াম। তো তারপরও ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 1450 কিলোজুল তাপ দেওয়া সম্ভব হয় এবং ম্যাগনেসিয়াম 2+ আয়নে রূপান্তরিত হয়, এটা সম্ভব। কিন্তু সোডিয়ামের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, যে সোডিয়ামের প্রথম আয়নীকরণ শক্তির মান 496 কিলোজুল পার মোল, কিন্তু সোডিয়ামের ক্ষেত্রে যদি আমরা দ্বিতীয় আয়নীকরণ শক্তির কথা চিন্তা করি, দেখো শিক্ষার্থীরা, সোডিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তির মানটা কত? সোডিয়াম প্লাস গ্যাসীয় অবস্থায় এখান থেকে যখন আমরা সোডিয়াম 2+ রূপান্তর করতে চাইব এবং একটা ইলেকট্রন সরানোর মাধ্যমে, অর্থাৎ এক্ষেত্রে EI2 ক্ষেত্রে 4562 কিলোজুল পার মোল। শিক্ষার্থীরা, সোডিয়ামের ক্ষেত্রে দেখা যাচ্ছে কত? 4562 কিলোজুল পার মোল। সোডিয়ামের ক্ষেত্রে এত বেশি হয় দ্বিতীয় আয়নীকরণ শক্তির মানটা, যেটা প্রকৃতি থেকে এই তাপটা পাওয়া সম্ভব না বিধায় সোডিয়াম 2+ গঠন হয় না। এই জন্য দেখা গেছে প্রশ্ন আসতে পারে যে Na+ গঠিত হলেও কেন Na2+ গঠিত হয় না? তাহলে এখান থেকে একটা কোশ্চেন লিখে নাও শিক্ষার্থীরা। আমাদের আলোচনা থেকে একটা প্রশ্ন পেয়ে গেলাম, সেটা হচ্ছে কি, Na+ গঠিত হলেও Na2+ গঠিত হয় না কেন? গঠিত হয় না কেন? তাহলে আমরা প্রশ্নটা পেয়ে গেলাম। তাহলে তোমরা যদি এইভাবে আয়নীকরণ শক্তির মানটা উল্লেখ করে ব্যাখ্যা দিতে পারো খুবই ভালো হয়। Na2+ এর আয়নীকরণ শক্তির মানটা অনেক বেশি, ফলে প্রকৃতি থেকে এই তাপ যোগান পাওয়া যায় না বিধায় Na2+ গঠন সম্ভব হয় না। আর যখন মূলত আসলে Na2+ গঠন করতে চায় তখন সে Na+ থেকে ইলেকট্রন সরাতে হয়। Na+ এ দেখা যাচ্ছে শেষ কক্ষপথে নিউনের মতো অষ্ট কাঠামো অর্জন হয়ে যায়, ফলে স্থিতিশীল কাঠামো থেকে ইলেকট্রনটা সরাইতে শক্তির পরিমাণটা এই জন্য অনেক বেশি লাগছে শিক্ষার্থীরা। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে এই প্রশ্নের উত্তরটা কি হবে। এখন আমরা দেখাবো যে আয়নীকরণ শক্তি একটি পর্যায়বৃত্ত ধর্ম। এর পর্যায়বৃত্ত ধর্ম দেখাবো, পর্যায়বৃত্ত ধর্ম।
পর্যায়িত ধর্ম মানে কি, আইনিকরণ শক্তিটা একটা পর্যায়ে কিরকম পরিবর্তন হয় আর একটা গ্রুপে কিরকম পরিবর্তন হয়, অর্থাৎ একটা পর্যায়ে কিরূপ পরিবর্তন হবে একটা পর্যায়ে আর একটা গ্রুপে কিরূপ পরিবর্তন হবে শিক্ষার্থীরা। এটা হচ্ছে পর্যায় আর এটা কি গ্রুপ। তোমরা জানো উপর থেকে নিচের দিকে যদি আসে এটা হচ্ছে গ্রুপ আর এটা হচ্ছে কি পর্যায়। তাহলে একটা পর্যায়ে বাম থেকে যদি ডান দিকে যায়, যেমন ধরো আমরা যদি বাম থেকে ডান দিকে যাই, দ্বিতীয় পর্যায়ে যদি মৌলগুলোর কথা চিন্তা করি, তাহলে লিথিয়াম, তারপর কি হবে লিথিয়াম, বেরিলিয়াম, তারপর কে আছে বোরন, তারপর কে আছে কার্বন, তারপর কে আছে নাইট্রোজেন, তারপর কে আছে অক্সিজেন শিক্ষার্থীরা, তারপর কে আছে অক্সিজেনের পর আছে ফ্লোরিন, ফ্লোরিনের পরে কে আছে নিয়ন, ফ্লোরিনের পরে কে আছে নিয়ন আছে শিক্ষার্থীরা। তো আমরা যদি এরকম দ্বিতীয় পর্যায়ের মৌলগুলোর কথা চিন্তা করি, আবার যদি দেখা যাচ্ছে যে আমরা যদি প্রথম পর্যায়ের প্রথম গ্রুপের মৌলগুলোর কথা চিন্তা করি, যে এখানে কে আছে লিথিয়াম, তারপর কে সোডিয়াম, তারপর কে পটাশিয়াম, রুবিডিয়াম, আরবি রুবিডিয়াম, তারপর কে সিজিয়াম, তারপর কে এফআর ফ্রান্সিয়াম। মনে রাখবা আইনিকরণ শক্তির মানটা একটা পর্যায়ে বাম থেকে যদি ডান দিকে যায় তাহলে এটার মানটা আস্তে আস্তে বাড়ে, মনে রাখবা এটা মানটা আস্তে আস্তে বাড়ে। আর একটা গ্রুপে উপর থেকে যদি নিচের দিকে আসে মানটা কি হবে কমে, মানটা কমে যাবে। এটাই হচ্ছে পর্যায়িত ধর্ম, যে একটা পর্যায় ভিত্তিক সম্পর্ক, ঠিক আছে। তাহলে একই পর্যায়ের এটার পর্যায় ভিত্তিক সম্পর্ক লেখো, পর্যায় ভিত্তিক সম্পর্ক। বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হলে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায় শিক্ষার্থীরা। এটাই হচ্ছে পর্যায়ভিত্তিক সম্পর্ক। বাম দিক থেকে যদি ডান দিকে আমরা অগ্রসর হয় তাহলে আয়নিকরণ শক্তির মানটা কি হবে বৃদ্ধি পাবে। আর যদি বলে গ্রুপ ভিত্তিক সম্পর্ক কি, গ্রুপ ভিত্তিক সম্পর্কটা হবে গ্রুপ ভিত্তিক সম্পর্কটা একই গ্রুপের উপর হতে নিচের দিকে অগ্রসর হলে এর মান হ্রাস পায়। এর মান বলতে কি বুঝাচ্ছি, এর মান বলতে সংক্ষেপে হচ্ছে আয়নীকরণ শক্তির মানটা হ্রাস পাচ্ছে। তাহলে একই গ্রুপের উপর থেকে যদি নিচের দিকে আমরা আসতে থাকি তাহলে এটার মানটা কি হ্রাস পাবে অথবা কমে যাবে। তাহলে এটাই মূলত হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম। তাহলে পর্যায়বৃত্ত ধর্ম যদি আসে, যে যদি বলে আয়নীকরণ শক্তি একটি পর্যায়বৃত্ত ধর্ম ব্যাখ্যা করো, তাহলে সেক্ষেত্রে তোমাকে পর্যায়ভিত্তিক সম্পর্ক দেখাতে হবে কি হচ্ছে, আর একটা গ্রুপ ভিত্তিক সম্পর্ক দেখাতে হবে কি হচ্ছে। তো এখন আমরা এই মানগুলা একটু দেখিয়ে এরপর এগুলোর ব্যাখ্যায় চলে যাচ্ছি শিক্ষার্থীরা। প্রথমে আমি যদি আসি যে একটা পর্যায়ের যদি আমরা বাম থেকে ডান দিকে অগ্রসর হই তাহলে আসলে কিরকম দেখা যায়, মানগুলা যদি একটু আমরা দেখি, মানগুলা যদি লিখে দিই একটু নিচে শিক্ষার্থীরা তাহলে বুঝতে পারবে হয়তো। এটা হচ্ছে মৌলসমূহ আর এটা হচ্ছে বিভিন্ন ধরনের আই এর মান, ঠিক আছে। এর মান এটা আমরা কিলোজুল পার মোল এককে লিখবো, কিলোজুল পার মোল, শুধুমাত্র জাস্ট মানগুলো লিখে দিচ্ছি শিক্ষার্থীরা। লিথিয়ামের ক্ষেত্রে দেখা গেছে যে 520 লিথিয়ামের ক্ষেত্রে, বেরিলিয়ামের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 899 কিলোজুল পার মোল, বোরনের ক্ষেত্রে দেখা যায় 800 কিলোজুল পার মোল, কার্বনের ক্ষেত্রে দেখা যায় যে 1086 কিলোজুল পার মোল, আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে 1402 কিলোজুল পার মোল, অক্সিজেনের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে 1314 কিলোজুল পার মোল, ফ্লোরিনের ক্ষেত্রে শিক্ষার্থীরা 1681 কিলোজুল পার মোল এবং নিয়নের ক্ষেত্রে 2080 কিলোজুল পার মোল শিক্ষার্থীরা। তাহলে এই যে দেখো বাম থেকে যে ডান দিকে আমরা অগ্রসর হচ্ছি তাহলে আয়নীকরণ শক্তির মানটা দেখা যাচ্ছে আস্তে আস্তে বাড়ছে। এখন কিছু ব্যতিক্রম আছে শিক্ষার্থীরা, কিছু ব্যতিক্রম।
ব্যতিক্রম কি, এই ব্যতিক্রমগুলো নিয়ে তোমার প্রশ্ন আসবে। ব্যতিক্রম কি? বাম থেকে ডান দিকে মান কমার কথা, তাহলে দেখা যাচ্ছে এখানে 899 থেকে এখানে মানটা একটু বাড়ার কথা ছিল। বাম থেকে ডান দিকে মানটা যেহেতু বাড়বে, সুতরাং দেখা যাচ্ছে যে বেরিলিয়াম থেকে বোরনের মানটা বেশি হওয়ার কথা ছিল, কিন্তু এক্ষেত্রে উল্টা হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি এর মানটা বোরন অপেক্ষা কি হচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। কিন্তু এটা ব্যতিক্রম, এটা বোরনটা বেশি হওয়ার কথা ছিল, কারণ বোরন যেহেতু ডান দিকে অবস্থান করছে। এবং আরেকটা, এটা ব্যতিক্রম নাম্বার 1, এই পর্যায়েতে আমি ব্যতিক্রম 2টা পাচ্ছি। আরেকটা হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে দেখো, এখানে নাইট্রোজেনের যে আয়নীকরণ শক্তির মানটা, এটা দেখা যাচ্ছে অক্সিজেনের আয়নীকরণ শক্তির মান থেকে বেশি হচ্ছে, যেখানে অক্সিজেনের আয়নীকরণ শক্তির মানটা বেশি হওয়ার কথা ছিল। এটাই হচ্ছে প্রশ্ন, কেন, কারণটা কি? ব্যতিক্রম নিয়ে প্রশ্ন আসবে। তো স্বাভাবিকতার যে যদি প্রশ্ন আসে, তাহলে স্বাভাবিকভাবে এটার ব্যাখ্যাটা কিভাবে দেওয়া যায়? আয়নীকরণ শক্তির মানটা কেন বেড়ে যাচ্ছে, প্রথম আগে এটার আনসার দিচ্ছি, পরে ব্যতিক্রমের আনসার দিচ্ছি। আমরা পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ সম্পর্কে জানি যে একটা পরমাণুর দেখা যাচ্ছে পারমাণবিক ব্যাসার্ধের মানটা বাম থেকে ডান দিকে যদি অগ্রসর হয়, তাহলে পারমাণবিক ব্যাসার্ধের মানটা কি কমতে থাকে। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ যেহেতু কমতে থাকে, সুতরাং শেষ কক্ষপথের ইলেকট্রন থেকে নিউক্লিয়াসের দূরত্ব কমে যায়। এই জন্য বাম থেকে যখন ডান দিকে অগ্রসর হয়, তখন দেখা যাচ্ছে যে ওই শেষ কক্ষপথের ইলেকট্রনটাকে সরাইতে শক্তির মান বেশি লাগে, কারণ ইলেকট্রন যেহেতু কাছাকাছি চলে আসতেছে। তাহলে বাম থেকে ডান দিকে অগ্রসর যখনই হচ্ছি, তখনই দেখা যাচ্ছে শেষ কক্ষপথের ইলেকট্রনের সংখ্যা বাড়ছে এবং ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসছে। এই জন্যই শেষ কক্ষপথের ইলেকট্রনগুলোকে ক্রমান্বয়ে আমার সরাইতে শক্তির মানটা বেশি লাগে। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ দিয়ে ব্যাখ্যা করতে হবে শিক্ষার্থীরা। তাহলে এই হচ্ছে স্বাভাবিক নিয়ম। কিন্তু এখন কথা হচ্ছে ব্যতিক্রম তাহলে কেন হচ্ছে, কেন তাহলে বেরিলিয়ামের থেকে বোরনেরটা কম হচ্ছে, আবার নাইট্রোজেন থেকে অক্সিজেনটা কম হচ্ছে? ব্যতিক্রম নিয়ে এখন একটু সমাধান দেওয়ার চেষ্টা করছি ব্যতিক্রমগুলার। শিক্ষার্থীরা একটু দেখো, বেরিলিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করো, বেরিলিয়াম হচ্ছে 4 1s2 2s2 বেরিলিয়াম। আচ্ছা, এখন এই অবস্থায় আমরা দেখা যাচ্ছে এটার আয়নীকরণ শক্তির মানটা পাচ্ছি হচ্ছে বেরিলিয়ামের 499 কিলো জুল পার মোল। আর বোরন, এটা যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো, বোরন হচ্ছে 5 1s2 2s2 2p1, এবং এই ইলেকট্রন কাঠামোতে দেখা যাচ্ছে এটার আয়নীকরণ শক্তির মানটা পাচ্ছি আমরা 800 কিলো জুল পার মোল। শিক্ষার্থীরা, এখন এটা কেন কেন প্রশ্নটা হচ্ছে এখানে, এটা ব্যাখ্যাটা দিবা ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে। দেখো, বেরিলিয়ামে দেখা যাচ্ছে শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, এবং একটা অরবিটালে যখন 2টা ইলেকট্রন থাকে, এই 2টা ইলেকট্রন থাকলে তারা স্থিতিশীল অবস্থায় থাকে। একটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকা মানে স্থিতিশীল অবস্থায় থাকা, মানে এটা পূর্ণ অবস্থায় থাকা, কারণ এস এখানে দ্বিত্ব পূরণ করেছে, সুতরাং সেই স্থিতিশীল অবস্থায় আছে। আর এখানকার লাস্টের যে ইলেকট্রনটা আছে, সেখানে কি আছে যে একটা পি অরবিটালে দেখা যাচ্ছে পি 3টা যে অরবিটাল থাকে, পি এক্স পি ওয়াই পি জেড, এর মধ্যে মাত্র একটা ইলেকট্রন আছে, তার মানে সে একক অবস্থায় আছে। তাহলে একক অবস্থায় থাকা মানে অস্থিতিশীল অবস্থায় থাকা, ফলে দেখা যাচ্ছে এই ইলেকট্রনটাকে সরাইতে শক্তি কম লাগে, যেহেতু সে অস্থিতিশীল অবস্থায় আছে। আর যেহেতু সে এখানে দ্বিতীয় অবস্থায় আছে, অর্থাৎ এখানে যেহেতু তার যুগ্ম অবস্থায় আছে, সুতরাং এখান থেকে ইলেকট্রন সরাইতে শক্তির মানটা বেশি লাগে। তাহলে এটা ব্যাখ্যাটা ইলেকট্রনীয় কাঠামো থেকে দিতে হবে শিক্ষার্থীরা। যদিও দেখা যাচ্ছে যে বেরিলিয়ামের থেকে বোরনের আকারটা ছোট, যদিও ছোট, তারপর শেষ ইলেকট্রনটা যেহেতু এখানে অস্থিতিশীল অবস্থায় আছে, ওই ইলেকট্রনটাকে সরাইতে শক্তির পরিমাণটা কম লাগবে তুলনামূলকভাবে। তাহলে এইভাবে আমরা নাইট্রোজেন এবং অক্সিজেনের ব্যাখ্যাটা দিতে পারি। নাইট্রোজেনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি শিক্ষার্থীরা, একটু দেখো, নাইট্রোজেন 7, নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস করলে কি আসে দেখো, 1s2 2s2 2p3 2p3। এটাকে আমরা ভেঙে দেখাচ্ছি না, এখানে EI এটার মানটা যেটা আমরা পেলাম সেটা হচ্ছে 1402 কিলো জুল পার মোল। আর অক্সিজেন 8, এটা যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p4, এখানে দেখা যাচ্ছে EI এর মানটা আমরা পাচ্ছি কত, অক্সিজেনের ক্ষেত্রে 1314 কিলো জুল পার মোল। শিক্ষার্থী, এখানেও একই রকম কারণটা হয়েছে। সেখানে দেখো এখানে P3, তা P3 মানে কি, P3 মানে পিটা অর্ধপূর্ণ অবস্থায় আছে, কারণ পিতে ইলেকট্রন থাকে 6টা, তখন সে পূর্ণ অবস্থায় থাকে। আর যখন সে P3 অবস্থায় থাকে, তখন সে অর্ধপূর্ণ অবস্থায় থাকে। একটা অরবিটালের পূর্ণ এবং অর্ধপূর্ণ অবস্থা স্থিতিশীল হয় শুধুমাত্র
এস অরবিটাল ছাড়া। পি এবং ডি এদের ক্ষেত্রে পূর্ণ এবং অর্ধপূর্ণ অবস্থাগুলো স্থিতিশীল। তাহলে P3 এটা হচ্ছে অর্ধপূর্ণ অবস্থা, P6 হচ্ছে পূর্ণ অবস্থা। যেহেতু সে অর্ধপূর্ণ অবস্থা আছে, সুতরাং সে স্থিতিশীল অবস্থা আছে, এবং এই স্থিতিশীল অবস্থায় থাকার কারণে এখান থেকে ইলেকট্রন সরাইতে শক্তির মানটা বেশি লাগবে। আর এখানে P4 মানে তার স্থিতিশীলতা ভঙ্গ হয়েছে, কারণ P3 নাই, একটা ইলেকট্রন বেশি আছে, সুতরাং স্থিতিশীলতা ভঙ্গ হয়েছে। বরং এখান থেকে যদি একটা ইলেকট্রন আমি সরাইতে পারি তাহলে কিন্তু সে P3 কাঠামো অর্জন করবে। তার মানে এখান থেকে একটা ইলেকট্রন সরাইলে P3 কাঠামো সে কিন্তু অর্জন করবে, এবং এখান থেকে ইলেকট্রন কিন্তু সরানো এই জন্য সহজ হয়ে যায়। 1314 কিলোজুল যদি তাপ দেওয়া হয় তাহলে কিন্তু দেখা যাচ্ছে অক্সিজেন ইলেকট্রনটা ছেড়ে দেয় সহজেই, কিন্তু এখান থেকে ইলেকট্রন সরাইতে তোমার প্রায় 1402 কিলোজুল তাপ লাগবে, অনেক বেশি পরিমাণ তাপ লাগবে। তাহলে এগুলোর ব্যাখ্যা সম্পূর্ণরূপে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে প্রদান করতে হবে শিক্ষার্থীরা। তাহলে নিশ্চয়ই ব্যতিক্রম দুইটা বুঝতে পারলে। তোমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে বেরিলিয়াম বোরন এবং অক্সিজেন এবং নাইট্রোজেন নিয়ে মূলত আসলে প্রশ্নগুলো আসতে পারে। এবং শুধু তাই না, দেখা যাচ্ছে যে তৃতীয় পর্যায়ে বেরিলিয়াম এবং বোরনের নিচে যারা অবস্থান করে, যেমন বেরিলিয়ামের নিচে কে অবস্থান করে ম্যাগনেসিয়াম, এই ম্যাগনেসিয়াম, আর বোরনের নিচে কে অবস্থান করে অ্যালুমিনিয়াম। এই অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে একই ঘটনা ঘটে। নাইট্রোজেন এর নিচে অবস্থান করা হচ্ছে ফসফরাস, অক্সিজেনের নিচে অবস্থান করে কি সালফার। এই ফসফরাস এবং সালফার এদের ইলেকট্রন বিন্যাসে দেখা যাচ্ছে ওই যে পূর্ণ অর্ধপূর্ণ অবস্থা থাকার কারণে এদের ক্ষেত্রে একই রকম ব্যতিক্রম পাওয়া যায়। তার মানে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের এই বেরিলিয়াম বোরন, অর্থাৎ এখানে গ্রুপতম 2 এবং 13, এবং এখানে গ্রুপতম হচ্ছে 15 এবং হচ্ছে 16, এই যে দুইটা গ্রুপ, এই দুইটা গ্রুপের মৌলগুলার দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের মৌলগুলা নিয়ে ব্যতিক্রম দেখা যায় আয়নীকরণ শক্তি নিয়ে। তো শিক্ষার্থীরা তোমাদের সাধারণত দ্বিতীয় পর্যায়ে এই মৌলগুলা নিয়ে ব্যাখ্যাটা আসবে, সুতরাং এটা একটু ভালো মতো জানবে। এই হচ্ছে আমাদের একটা পর্যায়ভিত্তিক সম্পর্ক এবং এটার ব্যতিক্রম দেখালাম শিক্ষার্থীরা। এখন যদি আমরা একটু গ্রুপ ভিত্তিক সম্পর্কের মধ্যে আসি, গ্রুপ ভিত্তিক সম্পর্কে একটু আগে দেখানো হলো যে একটা গ্রুপের উপর থেকে যদি আমরা নিচের দিকে যাই তাহলে কি দাঁড়ায়। একটা গ্রুপের যদি আমরা উপর থেকে নিচের দিকে যাই তাহলে আমরা দেখতে পাই, যেমন ধরো লিথিয়াম, তারপর কি বলছি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তারপর হচ্ছে রুবিডিয়াম, তারপর হচ্ছে সিজিয়াম। ঠিক আছে, যেহেতু ফ্রান্সিয়াম হচ্ছে তেজস্ক্রিয় মৌল, এটা প্রকৃতিতে পাওয়া যায় না। এখন এদের যদি আমরা KI এর মানটা কিলোজুল পার মোল এককে নির্ণয় করতে চাই, ঠিক আছে, এটা হচ্ছে মৌলসমূহ, দ্বিতীয় পর্যায়ের মৌলগুলা, তাহলে একটা গ্রুপের উপর থেকে নিচের দিকে যদি আসতে থাকে তাহলে মানগুলো একটু দেখো। এটা কত পাই আমরা, 520 কিলোজুল পাই, এটা পাই হচ্ছে 496 কিলোজুল পাই, এটা পাই হচ্ছে 419 কিলোজুল, এবং এটা পাই 403 কিলোজুল, এবং এটা পাই হচ্ছে 376 কিলোজুল। শিক্ষার্থীরা তাহলে মানটা দেখো আস্তে আস্তে কিন্তু উপর থেকে নিচের দিকে মান কমে যাচ্ছে, 520, 496, 419, 403 এবং 376 কিলোজুল। তার মানে মান কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। একটা গ্রুপে উপর থেকে যদি নিচের দিকে আসে তাহলে আয়নীকরণ শক্তির মানটা হ্রাস পায়। আয়নীকরণ শক্তির মান কেন হ্রাস পাচ্ছে এটা কিন্তু খুব সহজে ব্যাখ্যা দেওয়া যায়। কারণ লিথিয়াম দেখো, তো লিথিয়ামের মাত্র কয়টা কক্ষপথ, দুইটা কক্ষপথ। তো প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, শেষ কক্ষপথে 1টা ইলেকট্রন আছে। আর ওই ইলেকট্রনটা সরাইতে দেখা যায় শক্তির মানটা যতটুকু লাগবে, আমার যদি দেখা যাচ্ছে কক্ষপথ যদি আর একটু বেড়ে যায়, কক্ষপথ 3টা যদি হয়ে যায় সোডিয়ামের ক্ষেত্রে, তাহলে দেখা যাচ্ছে ওইটা থেকে এটা দূরত্ব কি আরো বেড়ে গেল। তো দূরত্ব যদি বেড়ে যায় ওই ইলেকট্রনটা সরাইতে শক্তি কম লাগবে। এভাবে যত তুমি নিচের দিকে আসতে থাকবা তত দেখা যাবে কি কক্ষপথের আকারটা আস্তে আস্তে বাড়তে থাকবে, ফলে ওই ইলেকট্রন থেকে নিউক্লিয়াসের দূরত্ব বেড়ে যাবে। দূরত্ব যখন বেড়ে যাবে তখন শক্তির মানটা কি কম লাগবে। তাহলে একটা গ্রুপে উপর থেকে নিচের দিকে যখন আসি তখন দেখা যাচ্ছে কক্ষপথ বাড়ছে, কক্ষপথ বাড়াতে শেষ ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের দূরত্ব বেড়ে যাচ্ছে, এবং নিউক্লিয়াসের দূরত্ব বেড়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে ওই ইলেকট্রনটাকে সরাইতে শক্তির মান কম লাগে। তাহলে শিক্ষার্থীরা এভাবে তোমরা যদি শক্তির মানগুলা উল্লেখ করে ব্যাখ্যা দাও তাহলে কিন্তু অনেক ভালো ব্যাখ্যা হবে এবং তোমরা কিন্তু খুব ভালো অ্যান্সার করতে পারবে। তো শিক্ষার্থীরা আমরা আলোচনা করছি আয়নীকরণ শক্তি নিয়ে। আমরা আয়নীকরণ শক্তির পর্যায়ভিত্তিক সম্পর্ক দেখালাম, পর্যায়ভিত্তিক সম্পর্কে এবং হচ্ছে গ্রুপ ভিত্তিক সম্পর্ক দেখালাম, এবং পর্যায়ভিত্তিক এবং গ্রুপ ভিত্তিক সম্পর্কের বিভিন্ন আয়নীকরণ শক্তির মানগুলো দেখালাম, এবং এই মানের প্রেক্ষিতে কিছু ব্যতিক্রম পাওয়া যায় একটা পর্যায়ভিত্তিক সম্পর্কের মধ্যে। এই ব্যতিক্রমগুলো নিয়ে আলোচনা করলাম। তো শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই এই ক্লাসটা বুঝতে পেরেছো, এবং এই ক্লাসটাতে যদি কোনো সমস্যা থেকে থাকে আয়নীকরণ শক্তির উপরে, যদি আর কিছু তোমাদের জানার
আগ্রহ থাকে তাহলে অবশ্যই তোমরা প্রশ্ন করবে শিক্ষার্থীরা। আজকের মতো ক্লাস এই পর্যন্তই রাখছি, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।